ডিয়ার লিসেনার্স, ওয়েলকাম টু কথনিকা। আজ আপনি শুনছেন 20 শতকের অন্যতম তীক্ষ্ণ রাজনৈতিক চিন্তাবিদ জর্জ অরওয়েলের লেখা কালজয়ী সাহিত্যকর্ম অ্যানিমাল ফার্ম। একটু ভেবে দেখুন, সমতা আর ন্যায়ের নামে শুরু হওয়া একটি বিপ্লব কিভাবে ধীরে ধীরে ভয়ঙ্কর স্বৈরতন্ত্রে পরিণত হয়। ক্ষমতা কি মানুষকে বদলায়, নাকি ক্ষমতা শুধু মানুষের আসল মুখটা উন্মোচন করে? আর সবচেয়ে অস্বস্তিকর প্রশ্ন, এই গল্পটা কি সত্যি শুধু পশুদের জন্য? অ্যানিমাল ফার্ম বাইরে থেকে দেখলে একটি ছোট্ট খামারের গল্প, কিন্তু ভেতরে ঢুকলেই আপনি দেখবেন রাজনীতি, ক্ষমতার লোভ, প্রচারণা, মিথ্যা ইতিহাস এবং সাধারণ মানুষের নীরব শোষণের এক নির্মম মানচিত্র। অরওয়েল এই বইয়ে কোনো ধর্মীয় বা নৈতিক উপদেশ দেন না, তিনি করেন তার চেয়েও ভয়ঙ্কর কিছু। তিনি বাস্তবতাকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেন। এই বই আমাদের শেখায় বিপ্লব কিভাবে নিজের সন্তানকে খেয়ে ফেলে, কিভাবে ভাষা সত্যকে ঢেকে দেয়, আর কিভাবে প্রশ্ন না করার অভ্যাস স্বৈরাচারকে শক্তিশালী করে। অ্যানিমাল ফার্ম কোনো কল্পকাহিনী নয়, এটি একটি রাজনৈতিক সতর্ক সংকেত, একটি মানবিক প্রশ্নপত্র আর একটি নীরব চিৎকার। সব প্রাণী সমান, কিন্তু কিছু প্রাণী আরও বেশি সমান। এই দীর্ঘ যাত্রায় আমরা অধ্যায় ধরে ধরে বিশ্লেষণ করব কিভাবে আদর্শ ভেঙে পড়ে, কিভাবে ক্ষমতা ইতিহাস লেখে, এবং কেন যুক্তি ও প্রশ্ন ছাড়া স্বাধীনতা শুধু একটি শব্দ। তাহলে চলুন, আবেগ নয় বিশ্লেষণ দিয়ে, ভক্তি নয় বিবেক দিয়ে, এবং গল্পের আড়ালে লুকোনো সত্য খুঁজতে শুরু করি অ্যানিমাল ফার্মের এই গভীর ও সাহসী মানবিক পাঠ। চ্যাপ্টার 1, দ্য ড্রিম অফ ইকুয়ালিটি বিগিনস। এই গল্পের শুরু কোনো যুদ্ধ দিয়ে নয়, শুরু হয় একটি কথা বলা রাত দিয়ে। ম্যানোর ফার্ম, দিনের আলোয় সাধারণ একটি খামার, কিন্তু রাতে মানুষের ঘুমের আড়ালে এখানে জড়ো হয় সব পশু। কারণ আজ তারা কথা বলবে ওল্ড মেজর, একটি বৃদ্ধ শূকর। সে কোনো দেবতা নয়, কোনো অলৌকিক শক্তির অধিকারীও নয়, তার শক্তি একটাই, ভাষা। ওল্ড মেজর আপনাকে প্রথমেই প্রশ্ন করে না, সে প্রথমে অভিযোগ তোলে। মানুষ কিছুই উৎপাদন করে না, কিন্তু সব কিছুর মালিক হয়। সে খায়, আমরা খাটি। সে শাসন করে, আমরা ভোগী। এখানে অরওয়েল খুব ঠান্ডা মাথায় একটি সত্য দেখান। শোষণ শুরু হয় কাজের বৈষম্য দিয়ে নয়, শুরু হয় মালিকানার অসমতা দিয়ে। তারপর ওল্ড মেজর একটি স্বপ্নের কথা বলে, একটি পৃথিবী যেখানে কোনো মানুষ নেই, কোনো চাবুক নেই, কোনো আদেশ নেই। সব পশু সমান, সবাই নিজের শ্রমের ফল ভোগ করবে, কেউ কারোর ওপর কর্তৃত্ব করবে না। এখানে আপনি লক্ষ্য করবেন এই স্বপ্ন নৈতিক নয়, এই স্বপ্ন রাজনৈতিক। ওল্ড মেজর ধর্মের কথা বলে না, স্বর্গ নরকের ভয় দেখায় না, সে কথা বলে অর্থনীতি, ক্ষমতা আর স্বাধীনতা নিয়ে। এবং শেষে আসে সেই গান, বি স্টপিং ল্যান্ড। এই গান কোনো সাধারণ সঙ্গীত নয়, এটি একটি বিপ্লবী মিথ যা আশা তৈরি করে, কিন্তু একই সঙ্গে যুক্তিকে আবেগ দিয়ে ঢেকে দেয়। জর্জ অরওয়েল এখানে আপনাকে সাবধান করে দেন, যে বিপ্লব গান দিয়ে শুরু হয়, সে বিপ্লব প্রশ্ন হারালে খুব সহজেই এক শাসনের জন্ম নেয়। চ্যাপ্টার 1-এ কোনো রক্তপাত নেই, কোনো সহিংসতা নেই, কিন্তু এখানেই বপন হয় ক্ষমতার বীজ, বিশ্বাসের বীজ আর ভবিষ্যৎ প্রতারণার বীজ। এই অধ্যায় আমাদেরকে একটি প্রশ্ন ছুড়ে দেয়, স্বপ্ন যদি সুন্দর হয় কিন্তু প্রশ্ন করার অধিকার হারিয়ে যায়, তাহলে সেই স্বপ্ন কি মুক্তির, নাকি পরবর্তী শৃঙ্খলের শুরু? এই প্রশ্ন মাথায় রেখে আমরা এগিয়ে যাব চ্যাপ্টার 2-এর দিকে, যেখানে স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করে আর বাস্তব ধীরে ধীরে স্বপ্নকে বদলাতে থাকে। চ্যাপ্টার 2, ফ্রম ড্রিম টু ডক্ট্রিন। চ্যাপ্টার 1-এ আমরা দেখেছি একটি স্বপ্ন জন্ম নিয়েছে। চ্যাপ্টার 2-এ সেই স্বপ্ন নীতিতে রূপ নেয়, আর নীতি হয়ে ওঠে ক্ষমতার প্রথম হাতিয়ার। ওল্ড মেজর মারা গেছে, কিন্তু তার কথা মরে যায়নি, বরং তার ভাষ্যকে নিজের মতো করে সাজিয়ে নেয় 3টি শূকর, স্নোবল, নেপোলিয়ন আর স্কুইলার। এখানেই অরওয়েল আপনাকে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা দেখান, বিপ্লব কখনো নেতৃত্বহীন থাকে না, কিন্তু নেতৃত্ব সবসময় নৈতিক থাকে এমন নয়। শূকররা ওল্ড মেজরের ভাবনা থেকে তৈরি করে
অ্যানিমালিজম একটি আদর্শবাদী মতবাদ। এর মূল কথা খুব সহজ করে বলা হয়, মানুষ শত্রু, 4 পা ভালো, 2 পা খারাপ, সব পশু সমান। খেয়াল করুন, এই নিয়মগুলো খুব সংক্ষিপ্ত, খুব সহজ, কিন্তু প্রশ্নহীন। কারণ জটিল সত্য মানুষ বা পশু মনে রাখে না, স্লোগান মনে রাখে। এরপর আসে বিপ্লব। মানুষ খামার ছেড়ে পালায়, কোনো দীর্ঘ যুদ্ধ ছাড়াই। এটা গুরুত্বপূর্ণ। অরওয়েল দেখান, ক্ষমতা হারাতে সবসময় রক্তপাত লাগে না, কখনো কখনো লাগে শুধু সংগঠনের অভাব। খামারের নাম বদলায়, ম্যানোর ফার্ম থেকে অ্যানিমাল ফার্ম। এই নাম বদল প্রতীকী। এটি ঘোষণা করে পুরনো শাসন শেষ, নতুন যুগ শুরু। কিন্তু এখানেই আসে প্রথম সূক্ষ্ম ফাটল। শূকররা বলে তারা বেশি বুদ্ধিমান, তাই তারা পরিকল্পনা করবে, অন্য পশুরা কাজ করবে। এই বিভাজনকে বলা হয় কার্যকর যুক্তি, কিন্তু আসলে এটি ক্ষমতার বীজ। আর স্কোইলার সে যুক্তি দেয়, ভাষা ঘুরিয়ে দেয়, ভয় দেখায়। আপনি কি চান মানুষ আবার ফিরে আসুক? এই প্রশ্নই হয়ে ওঠে সব প্রশ্ন বন্ধ করার অস্ত্র। চ্যাপ্টার 2 আমাদেরকে শেখায়, বিপ্লব তখনই বিপজ্জনক হয়ে ওঠে যখন সমতা কথা দিয়ে রক্ষা করা হয়, কিন্তু কাঠামো দিয়ে নয়। আর যখন একটি শ্রেণী নিজেকে বুদ্ধিবৃত্তিকভাবে শ্রেষ্ঠ দাবি করে, তখনই সমতা ধীরে ধীরে একতরফা হয়ে যায়। এই অধ্যায় শেষে একটি প্রশ্ন থেকে যায়, যদি কেউ বলে আপনার ভালোর জন্যই আমি শাসন করছি, তাহলে আপনি কি প্রশ্ন করবেন নাকি নিশ্চুপ থাকবেন? এই প্রশ্ন সঙ্গে নিয়েই আমরা এগিয়ে যাব চ্যাপ্টার 3-তে, যেখানে দেখা যাবে কাজ, পরিশ্রম আর ক্ষমতার আসল হিসাব। চ্যাপ্টার 3, দ্য লেভার অফ ফেইথ। চ্যাপ্টার 2-এ আমরা দেখেছি বিপ্লব সম্পন্ন হয়েছে, নীতিমালা লেখা হয়েছে, আর ক্ষমতার বীজ বপন হয়েছে। চ্যাপ্টার 3-এ অরওয়েল আপনাকে নিয়ে যান পরিশ্রমের রাজনীতিতে। এখন অ্যানিমাল ফার্মে সবাই কাজ করছে, আগের চেয়ে বেশি, আগের চেয়ে কঠিন। কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলুন, সবাই কি সমানভাবে কাজ করছে? আর সবাই কি সমানভাবে পাচ্ছে? উত্তরটা ধীরে ধীরে স্পষ্ট হয়। সবচেয়ে বেশি কাজ করছে বক্সার। তার 2টি বিশ্বাস, আই উইল ওয়ার্ক হার্ডার, নেপোলিয়ন ইজ অলওয়েজ রাইট। এই 2টি বাক্য অরওয়েলের সবচেয়ে ভয়ঙ্কর সতর্কবার্তাগুলোর একটি। কারণ এখানে আপনি দেখেন পরিশ্রম যুক্তি ছাড়িয়ে যাচ্ছে, আনুগত্য প্রশ্নকে হত্যা করছে। বক্সার বোকা নয়, সে শক্তিশালী, সৎ, নিষ্ঠাবান, কিন্তু সে প্রশ্ন করে না। আর যে প্রশ্ন করে না সে খুব সহজেই ব্যবহৃত হয়। এদিকে শূকররা, তারা সরাসরি মাঠে কাজ করে না, তারা পরিকল্পনা করে, সংগঠিত করে, বুদ্ধিভিত্তিক শ্রম দেয়। শুনতে যৌক্তিক লাগে, তাই না? কিন্তু অরওয়েল আপনাকে দেখান, যখন একদল শুধু চিন্তা করে আর অন্য দল শুধু খাটে, তখন ক্ষমতা একদিকেই জমা হয়। এরপর আসে দুধ আর আপেলের ঘটনা। শূকররা সিদ্ধান্ত নেয় দুধ আর আপেল তারা খাবে, কারণ স্কোইলার বলে আপেল আমাদের মস্তিষ্কের জন্য দরকার, আমরা দুর্বল হলে মানুষ ফিরে আসবে। খেয়াল করুন, এটা নৈতিক যুক্তি নয়, এটা ভয়ের যুক্তি। আর ভয় দেখিয়ে সব বৈষম্যকে প্রয়োজনীয় বলে চালানো যায়। আরেকটি জিনিস লক্ষ্য করুন, খামারের নিয়মগুলো এখন আর সবার মুখে মুখে নেই, কারণ পড়তে জানে শূকররা, মনে রাখে অন্যরা। অরওয়েল এখানে আপনাকে বোঝান, অভিজ্ঞতা কখনো নিরপেক্ষ নয়, এটি সবসময় ক্ষমতাকে সাহায্য করে। চ্যাপ্টার 3-এর সবচেয়ে বড় শিক্ষা হলো, বিপ্লব ব্যর্থ হয় তখনই যখন শ্রম নৈতিক হয়ে ওঠে, কিন্তু চিন্তা একচেটিয়া হয়। আর যখন মানুষ বলে আমি ভাবব না, আপনি শুধু আমাকে কাজ করতে দিন। এই অধ্যায় শেষে আপনাকে একটি প্রশ্ন রেখে যাই, যদি কেউ আপনাকে বলে আপনার কাজই আপনার দায়িত্ব, ভাবার দায়িত্ব আমাদের, তাহলে আপনি কি সেটাকে স্বাভাবিক বলে মেনে নেবেন? এই প্রশ্ন নিয়েই আমরা প্রবেশ করব চ্যাপ্টার 4-এ, যেখানে বিপ্লব প্রথমবারের মতো বাইরের পৃথিবীর মুখোমুখি হবে। চ্যাপ্টার 4, 4 legs good, 2 legs bad। চ্যাপ্টার 3-এ আমরা দেখেছি খামারের ভেতরে ক্ষমতা কিভাবে নীরবে কেন্দ্রভূত হচ্ছে। চ্যাপ্টার 4-এ অরওয়েল আপনাকে নিয়ে যান খামারের বাইরের জগতে, কারণ কোনো বিপ্লবী শূন্য ঘটে না। চারিপাশের পৃথিবী সবসময় তাকিয়ে থাকে, কখনো ভয় নিয়ে, কখনো লোভ নিয়ে। অ্যানিমাল ফার্মের পাশেই আছে 2 খামার, ফক্সউড
অগোছালো পুরনো ধাঁচের এবং পিন্সফিল্ড ছোট কঠোর শোষণমূলক। এই দুই খামারের মালিকরাও অ্যানিমাল ফার্মের বিপ্লবের কথা শুনেছে। তারা ভয় পায় কেন? কারণ বিপ্লব সংক্রামক, এক জায়গায় হলে আরেক জায়গায় প্রশ্ন জাগায়। এই ভয় থেকেই শুরু হয় মিথ্যা প্রচারণা। মানুষদের বলা হয় পশুরা নাকি পরস্পরকে খেয়ে ফেলে, সেখানে নাকি নির্যাতন চলছে, অ্যানিমাল ফার্ম নাকি ব্যর্থতা। অরওয়েল এখানে আপনাকে দেখান ক্ষমতাবানরা সত্য দিয়ে নয়, ভয় দিয়ে লড়াই করে। কিন্তু ভয়ই শেষ কথা নয়। একদিন মানুষরা সিদ্ধান্ত নেয় অ্যানিমাল ফার্মে আক্রমণ করবে। এটাই ব্যাটেল অব দ্য কাউশেড। এই অধ্যায়ে প্রথমবারের মতো বিপ্লবের মুখোমুখি হয় সহিংস বাস্তবতা। স্নোবল যুদ্ধের পরিকল্পনা করে, সে কৌশল জানে, ইতিহাস জানে, আর জানে যুদ্ধ শুধু শক্তির নয়, বুদ্ধির বিষয়। আর নেপোলিয়ন, সে যুদ্ধের সময় সামনে নেই, এটা গুরুত্বপূর্ণ। যুদ্ধ শুরু হয়, পশুরা লড়ে, ভয়ে নয়, স্বাধীনতার স্মৃতিতে ভর করে। স্নোবল আহত হয়, অনেক পশু আহত হয়, কিছু মারা যায়। এটা কোনো রূপকথা নয়। অরওয়েল এখানে বলেন বিপ্লবেরও মূল্য আছে, স্বাধীনতা কখনো বিনামূল্যে আসে না। শেষ পর্যন্ত মানুষরা পিছু হটে অ্যানিমাল ফার্ম যেতে। এখন প্রশ্ন, এই জয় কার? পশুরা ভাবে আমরা জিতেছি, কিন্তু ক্ষমতা ভাবে ভিন্নভাবে। স্নোবলকে বানানো হয় একমাত্র নায়ক, মেডেল দেওয়া হয় অ্যানিমাল হিরো ফার্স্ট ক্লাস, আর মৃত ভেড়াটির জন্য সেও পায় পদক, কারণ মৃতদের ব্যবহার করা যায় ইতিহাস সাজাতে। এই অধ্যায়ের গভীর শিক্ষা এখানে। বাইরের শত্রু বিপ্লবকে এক করে, কিন্তু ভেতরের ক্ষমতা সেই ঐক্যকে ব্যবহার করে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, স্লোগান বদলায় না, কিন্তু অর্থ বদলাতে শুরু করে। 4 legs গুড, 2 legs ব্যাড। এখন আর চিন্তার ফল নয়, এটা মুখস্থ স্লোগান। অরওয়েল আপনাকে সাবধান করেন, যখন স্লোগান প্রশ্নের জায়গা নেয় তখন বিপ্লব থেমে যায় আর ক্ষমতা শুরু হয়। এই অধ্যায় শেষে আপনাকে একটি প্রশ্ন রেখে যাই। যখন কোনো শাসক বলে আমাদের বিরুদ্ধে সবাই শত্রু, তখন আপনি কি প্রশ্ন করেন, নাকি নিরাপত্তার নামে সব মেনে নেন? এই প্রশ্ন নিয়েই আমরা এগোবো চ্যাপ্টার 5-এ, যেখানে আদর্শ আর ক্ষমতার দ্বন্দ্ব খোলাখুলি সংঘর্ষে রূপ নেবে। চ্যাপ্টার 5, দ্য স্ট্রাগল ফর পাওয়ার। চ্যাপ্টার 4-এ আমরা দেখেছি বিপ্লব বাইরের শত্রুর বিরুদ্ধে লড়েছে। চ্যাপ্টার 5-এ অরওয়েল দেখান বিপ্লব ভেতর থেকেই ভাঙতে শুরু করে। এটি কোনো যুদ্ধের অধ্যায় নয়, এটি ক্ষমতার মনস্তত্ত্বের অধ্যায়। এই অধ্যায়ের কেন্দ্রে আসে দুই চরিত্র, স্নোবল এবং নেপোলিয়ন। দুজনেই শূকর, দুজনেই বিপ্লবের নেতা, কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন। স্নোবল বিশ্বাস করে পরিকল্পনা, শিক্ষা, ভবিষ্যৎ উন্নয়ন। তার বড় স্বপ্ন উইন্ডমিল, একটি যন্ত্র যা কাজ কমাবে, জীবন সহজ করবে। স্নোবল যুক্তি দেয়, ডায়াগ্রাম আঁকে, ব্যাখ্যা করে, কিন্তু নেপোলিয়ন, সে তর্ক করে না, সে পরিকল্পনা করে না প্রকাশ্যে, সে নীরবে শক্তি জমা করে। এই অধ্যায়ে আপনি দেখবেন যুক্তি বনাম ক্ষমতা, বক্তৃতা বনাম ভয়। একদিন বিতর্ক চরমে পৌঁছায়, উইন্ডমিল নিয়ে ভোট হওয়ার কথা। ঠিক তখনই নেপোলিয়ন হুইসেল দেয়, আর আসে 9টি বিশাল কুকুর। এই কুকুরগুলো ছিল নেপোলিয়ন এর গোপন অস্ত্র। সে ছোটবেলা থেকেই তাদের আলাদা করে বড় করেছিল। স্নোবল পালিয়ে যায় আর কখনো ফিরে আসে না। এই মুহূর্তটি অ্যানিমাল ফার্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়, কারণ এখানেই মতভেদ শেষ, গণতন্ত্র শেষ, বিতর্ক শেষ। নেপোলিয়ন ক্ষমতা নেয় কোনো ভোট ছাড়াই। এরপর আসে একটি ভয়ঙ্কর ঘোষণা, আর কোনো সভা হবে না, সিদ্ধান্ত নেবে শূকরদের কমিটি, বাকিরা শুধু কাজ করবে। খেয়াল করুন, এটা স্বৈরতন্ত্রের ক্লাসিক সূচনা। আর স্কুইলার, সে আসে ব্যাখ্যা দিতে। সে বলে এই সিদ্ধান্ত সবার মঙ্গলের জন্য। স্নোবল আসলে বিশ্বাসঘাতক। নেপোলিয়ন সবসময় সঠিক ছিল। প্রমাণ? কোনো প্রমাণ নেই, শুধু ভয়, শুধু পুনরাবৃত্তি। আর বক্সার, সে বলে নেপোলিয়ন ইজ অলওয়েজ রাইট। অরওয়েল এখানে আপনাকে সতর্ক করেন, যখন একজন সৎ শ্রমিক প্রশ্ন করার বদলে আনুগত্য বেছে নেয়, তখন স্বৈরতন্ত্র শক্তিশালী হয়। চ্যাপ্টার 5-এর
সবচেয়ে বড় শিক্ষা হলো ক্ষমতা কখনো যুক্তি দিয়ে আসে না, এটি আসে সংগঠিত সহিংসতা দিয়ে এবং টিকে থাকে প্রচারণা দিয়ে। এই অধ্যায় শেষে আপনাকে একটি প্রশ্ন রেখে যাই। যদি কেউ আপনাকে বলে ভোট দরকার নেই, আমরা আপনার জন্যই সিদ্ধান্ত নিচ্ছি, তাহলে আপনি কি স্বস্তি পান নাকি সতর্ক হন? এই প্রশ্ন নিয়েই আমরা প্রবেশ করব চ্যাপ্টার 6-এ, যেখানে শাসন ব্যবস্থা স্বাভাবিক হয়ে উঠবে আর শোষণকে বলা হবে ত্যাগ। চ্যাপ্টার 6, দ্য নর্মালাইজেশন অফ এক্সপ্লয়টেশন। চ্যাপ্টার 5-এ ক্ষমতা দখল সম্পন্ন হয়েছে। চ্যাপ্টার 6-এ অরওয়েল দেখান ক্ষমতা কিভাবে স্বাভাবিক হয়ে যায়। এখন অ্যানিমাল ফার্মে সব কিছু নিয়ম মাফিক চলছে বলে মনে হয়, কিন্তু বাস্তবে শ্রম বেড়েছে, স্বাধীনতা কমেছে। নেপোলিয়ন ঘোষণা করে খামারকে স্বনির্ভর হতে হবে, মানুষদের সঙ্গে বাণিজ্য করতে হবে। খেয়াল করুন, এটা সেই পুরনো আদর্শের সম্পূর্ণ বিপরীত, কিন্তু এখন আর কেউ প্রতিবাদ করে না। কেন? কারণ পরিবর্তনটা ধাপে ধাপে এসেছে, হঠাৎ নয়, ধীরে ধীরে। এবার আসে উইন্ডমিল, যেটা একসময় স্নোবল এর স্বপ্ন ছিল, এখন সেটাই নেপোলিয়ন এর পরিকল্পনা। অরওয়েল এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখান। স্বৈরশাসকরা ধারণা চুরি করে, তারপর ইতিহাস নতুন করে লেখে। উইন্ডমিল তৈরির কাজ শুরু হয়, পশুরা আগের চেয়েও বেশি খাটে, রবিবারেও কাজ করতে হয়, তবুও বলা হয় এটা স্বেচ্ছাসেবী। কিন্তু আপনি জানেন, স্বেচ্ছা আর বাধ্যবাধকতার মাঝখানে একটি সূক্ষ্ম ভয় থাকে। বক্সার আবার সামনে আসে, সে কাজ করে, ভেঙে পড়ে, আবার উঠে দাঁড়ায়। তার বিশ্বাস, আমি আরও পরিশ্রম করব। অরওয়েল খুব স্পষ্ট করে দেখান, শোষণ সবচেয়ে শক্তিশালী হয় যখন শোষিত নিজেই নিজেকে দায়ী করে। এরপর আসে একটি বড় ঘটনা, উইন্ডমিল ভেঙে পড়ে প্রাকৃতিক ঝড়ের কারণে। কিন্তু নেপোলিয়ন কী করে? সে দোষ দেয় স্নোবলকে। এখন স্নোবল নেই, তবুও সে সমস্যার উৎস। এটাই ক্লাসিক কৌশল, অদৃশ্য শত্রু, স্থায়ী ভয়। আর স্কুইলার, সে সংখ্যার খেলা শুরু করে, পরিসংখ্যান দেখায়, উৎপাদন বেড়েছে, জীবন ভালো হয়েছে। কিন্তু পশুরা মনে করতে পারে তারা কি সত্যি ভালো আছে? না। অরওয়েল আপনাকে বোঝান, পরিসংখ্যান সত্য হতে পারে, কিন্তু অভিজ্ঞতা মিথ্যা বলে না। চ্যাপ্টার 6-এর মূল শিক্ষা হলো স্বৈরতন্ত্র সবচেয়ে বিপজ্জনক যখন তা নাটকীয় নয়, যখন তা দৈনন্দিন রুটিন, যখন শোষণকে বলা হয় ত্যাগ আর প্রশ্ন করাকে বলা হয় বিশ্বাসঘাতকতা। এই অধ্যায় শেষে আপনাকে একটি প্রশ্ন রেখে যাই। যদি প্রতিদিন আপনার পরিশ্রম বাড়ে কিন্তু জীবনে কোনো উন্নতি না আসে, তাহলে সমস্যাটা কি আপনার নাকি ব্যবস্থার? এই প্রশ্ন নিয়েই আমরা এগোবো চ্যাপ্টার 7-এ, যেখানে ভয় আর অপরাধবোধ শাসনের প্রধান অস্ত্র হয়ে উঠবে। চ্যাপ্টার 7, টেরর, কনফেশন অ্যান্ড দ্য ডেট অফ ট্রুথ। চ্যাপ্টার 6-এ আমরা দেখেছি শোষণ কিভাবে স্বাভাবিক হয়ে যায়। চ্যাপ্টার 7-এ অরওয়েল আপনাকে নিয়ে যান ভয়ের শাসনে। এখানে অ্যানিমাল ফার্মে কেউ আর প্রকাশ্যে কথা বলে না, খাবার কম, শীত কঠিন আর আশাহীন। এই অবস্থায় নেপোলিয়ন ঘোষণা করে স্নোবল খামারে ঢুকে পড়েছে, সে নাকি সব দুর্ঘটনার পেছনে। কেউ তাকে দেখেনি, কেউ প্রমাণ দেয়নি, তবুও সবাই বিশ্বাস করে, কারণ ভয় প্রমাণ চায় না। এরপর আসে সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়, স্বীকারোক্তি। কিছু পশু সামনে আসে, তারা বলে তারা নাকি স্নোবলের সঙ্গে ষড়যন্ত্র করেছিল। আপনি লক্ষ্য করবেন এই স্বীকারোক্তিগুলো যুক্তিহীন, কিন্তু ভয় মানুষকে যুক্তিহীন করে তোলে। আর তারপর কুকুরগুলো ঝাঁপিয়ে পড়ে, প্রকাশ্যে হত্যাকাণ্ড ঘটে। এই দৃশ্য অ্যানিমাল ফার্মের সবচেয়ে অন্ধকার মুহূর্ত, কারণ এখানে শুধু প্রাণী মারা যায় না, সত্য মারা যায়। বক্সার হতভম্ব, সে ভাবে এটা কি সত্যি বিপ্লবের লক্ষ্য ছিল? কিন্তু সে প্রশ্ন করে না, সে নিজের উপর দোষ দেয়, আমারই আরও কঠোর কাজ করা উচিত ছিল। অরওয়েল এখানে একটি গভীর মানবিক ট্র্যাজেডি দেখান। নিষ্ঠা যখন প্রশ্নকে হত্যা করে, তখন নির্যাতন নৈতিক বলে মনে হয়। এরপর আসে কমান্ডমেন্টসের পরিবর্তন। পশুরা দেখে নিয়মগুলো আর আগের মতো নেই। কোনো পশু অন্য পশুকে হত্যা করবে না। এখন লেখা, কোনো পশু অন্য পশুকে হত্যা করবে না কারণ ছাড়া। এই দুটি শব্দ
কারণ ছাড়া সব কিছুকে বৈধ করে দেয়। এখানে অরওয়েল আপনাকে বোঝান আইন হঠাৎ বদলায় না, আইন বদলায় শব্দ যোগ করে। আর গান, বিস্ট অফ ইংল্যান্ড, বিপ্লবের গান নিষিদ্ধ হয়ে যায়, কারণ গান মনে করিয়ে দেয় অন্য এক সময়, অন্য এক স্বপ্ন। এখন তার জায়গায় আসে আনুগত্যের গান। চ্যাপ্টার 7-এর সবচেয়ে বড় শিক্ষা হলো স্বৈরতন্ত্র শুধু শরীর দমন করে না, এটি স্মৃতি দমন করে, ভাষা দমন করে, আর নৈতিকতা পুনর্লিখন করে। এই অধ্যায় শেষে আপনাকে একটি প্রশ্ন রেখে যাই, যদি ভয় আপনাকে মিথ্যা স্বীকার করতে বাধ্য করে, তাহলে সত্যের দায়ভার কার ওপর পড়ে? এই প্রশ্ন নিয়েই আমরা প্রবেশ করব চ্যাপ্টার 8-এ, যেখানে ইতিহাস সম্পূর্ণভাবে নতুন করে লেখা হবে। চ্যাপ্টার 8, দ্য আর্ট অফ লাইং অ্যান্ড দ্য রিরাইটিং অফ হিস্ট্রি। চ্যাপ্টার 7-এ আমরা দেখেছি ভয় কিভাবে সত্যকে হত্যা করে। চ্যাপ্টার 8-এ অরওয়েল দেখান মিথ্যা কিভাবে সরকারি সত্য হয়ে ওঠে। এখন অ্যানিমাল ফার্মে আইন আছে কিন্তু ন্যায় নেই, ইতিহাস আছে কিন্তু স্মৃতি নেই। এই অধ্যায়ের শুরুতেই একটি অদ্ভুত দৃশ্য পশুরা দেখে। 7 কমান্ডমেন্টসের মধ্যে আরেকটি নিয়ম যোগ হয়েছে, কোনো পশু অন্য পশুকে হত্যা করবে না কারণ ছাড়া। পশুরা বিভ্রান্ত হয়, তারা ভাবে আগে কি এমনই ছিল? অরওয়েল এখানে একটি ভয়ঙ্কর সত্য দেখান, যখন মানুষ নিজের স্মৃতির ওপর আর ভরসা করতে পারে না, তখন মিথ্যা খুব সহজেই সত্য হয়ে যায়। এরপর আসে নেপোলিয়ন এর কূটনীতি। সে মানুষের সঙ্গে চুক্তি করে, ভাঙে, আবার নতুন করে চুক্তি করে। বন্ধু আর শত্রু প্রতিদিন বদলায়, আর প্রতিবারই স্কোইলার বোঝায় এটাই সবসময় পরিকল্পনা ছিল। খেয়াল করুন, পরিকল্পনা বদলায় না, ইতিহাস বদলায়। এরপর আসে উইন্ডমিল এর দ্বিতীয় ধ্বংস। মানুষ আক্রমণ করে, গুলিতে উইন্ডমিল ভেঙে পড়ে। নেপোলিয়ন এটাকে ঘোষণা করে বড় বিজয়। যে জিনিসটা ধ্বংস হলো সেটাই বিজয়। এটাই প্রচারণার শক্তি, ক্ষতিকে সাফল্য বলা, পরাজয়কে গৌরব বলা। এরপর আসে সবচেয়ে প্রতীকী মুহূর্ত। নেপোলিয়ন একদিন মানুষদের ঘরে ঢোকে, বিছানায় শোয়, মদ খায়, আর কমান্ডমেন্টস বদলায়। কোনো পশু বিছানায় ঘুমাবে না চাদর সহ। শব্দ যোগ হয়, অপরাধ মুছে যায়। অরওয়েল আপনাকে দেখান স্বৈরতন্ত্র আইন ভাঙে না, আইনকে সম্পাদনা করে। এই অধ্যায়ের শেষে পশুরা আর নিশ্চিত নয়, তারা কি ভুল মনে করছে নাকি সত্যি বদলে গেছে। এই অনিশ্চয়তাই স্বৈরশাসনের সবচেয়ে বড় অস্ত্র। চ্যাপ্টার 8-এর মূল শিক্ষা হলো ক্ষমতা শুধু মানুষকে শাসন করে না, ক্ষমতা বাস্তবকেও শাসন করে। এই অধ্যায় শেষে আপনাকে একটি প্রশ্ন রেখে যাই, প্রতিদিন যদি ইতিহাস বদলায় আর আপনি প্রশ্ন করার সুযোগ না পান, তাহলে সত্য বলে কিছু কি আর থাকে? এই প্রশ্ন নিয়েই আমরা এগোবো চ্যাপ্টার 9-এ, যেখানে নিষ্ঠার শেষ পরিণতি ভয়ঙ্করভাবে স্পষ্ট হয়ে উঠবে। চ্যাপ্টার 9, লয়ালিটি ইউজড দেন ডিসকার্ডেড। চ্যাপ্টার 8-এ আমরা দেখেছি ইতিহাস কিভাবে পাল্টে যায়। চ্যাপ্টার 9-এ অরওয়েল আপনাকে দেখান নিষ্ঠার শেষ পরিণতি। এই অধ্যায়ে অ্যানিমাল ফার্ম বাইরে থেকে আগের চেয়ে শক্তিশালী মনে হয়, ভেতরে কিন্তু সব কিছু ফাঁপা। খাবার আরও কমে গেছে, কষ্ট আরও বেড়েছে, কিন্তু উৎসব বেড়েছে, কারণ নেপোলিয়ন ঘোষণা করে নতুন নতুন ভিক্টোরি, পদক, মিছিল, আনুষ্ঠানিকতা। অরওয়েল এখানে দেখান যখন বাস্তবতা খারাপ হয় তখন ক্ষমতা প্রতীক বাড়ায়। আর এই অধ্যায়ের কেন্দ্রীয় চরিত্র বক্সার এখন বৃদ্ধ, তার শরীর ভেঙে পড়েছে, কিন্তু তার বিশ্বাস অটুট। আই উইল ওয়ার্ক হার্ডার, নেপোলিয়ন ইজ অলওয়েজ রাইট। এই দুটি বাক্য এখন আর অনুপ্রেরণা নয়, ট্র্যাজেডি। একদিন বক্সার কাজ করতে করতে লুটিয়ে পড়ে। সব পশু ভেবেছিল সে অবসর পাবে, চিকিৎসা হবে। নেপোলিয়ন ঘোষণা করে বক্সারকে হাসপাতালে পাঠানো হবে, কিন্তু সত্যটা ভয়ঙ্কর। বক্সারকে নেওয়া হয় কসাইখানার গাড়িতে। একমাত্র বেঞ্জামিন পড়ে ফেলতে পারে গাড়ির লেখা। সে চিৎকার করে, কিন্তু তখন অনেক দেরি। বক্সার চলে যায় চিরতরে। আর স্কোইলার, সে ব্যাখ্যা দেয় গাড়ির নাম বদলানো হয়নি, বক্সার নাকি হাসপাতালে মারা গেছে। শেষ কথায় নেপোলিয়ন এর প্রশংসা করছে। কোনো প্রমাণ নেই, কিন্তু প্রশ্নও নেই।
এই মুহূর্তটি অ্যানিমাল ফার্মের সবচেয়ে নির্মম সত্য। ক্ষমতার কাছে নিষ্ঠার কোনো মূল্য নেই, শুধু আছে ব্যবহার। আর সেই অর্থ নেপোলিয়ান সেটা খরচ করে মদ কিনতে। অরওয়েল এখানে কোনো আবেগপ্রবণ ভাষা ব্যবহার করেন না, কারণ সত্যটা নিজেই যথেষ্ট ভয়ঙ্কর। চ্যাপ্টার 9-এর মূল শিক্ষা হলো স্বৈরতন্ত্র নিষ্ঠাকে সম্মান করে না, এটি নিষ্ঠাকে শেষ পর্যন্ত ধ্বংস করে। আর যারা সবচেয়ে সৎ তারাই সবচেয়ে সহজে ব্যবহৃত হয়। এই অধ্যায় শেষে আপনাকে একটি প্রশ্ন রেখে যাই, যদি একজন মানুষ নিজের সব কিছু দিয়ে দেয় কিন্তু শেষে ফেলে দেওয়া হয়, তাহলে সমস্যাটা তার নিষ্ঠায় নাকি ব্যবস্থায়? এই প্রশ্ন নিয়েই আমরা এগোবো চ্যাপ্টার 10-এ, যেখানে সব মুখোশ খুলে পড়বে আর পার্থক্য দেখা যাবে না। চ্যাপ্টার 10, When the Marks Finally Fall। এটা শেষ অধ্যায়, কিন্তু এখানে কোনো বিস্ময় নেই, কারণ সব কিছু আগেই ইঙ্গিত দিয়েছিল শেষটা কেমন হবে। সময় এগিয়ে গেছে, অ্যানিমাল ফার্মে নতুন প্রজন্ম এসেছে, তারা বিপ্লব দেখেনি, জনকে তারা চেনে না, ওল্ড মেজরের নামও তারা শোনেনি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ইতিহাস ভুলে গেলে শাসন সহজ হয়। খামার এখন আগের চেয়ে বড়, আরও সমৃদ্ধ বলে দেখানো হয়, কিন্তু সমতা এখন আর সে কথা বলাই হয় না। শূকররা হাঁটে 2 পায়ে, মানুষের কাপড় পরে, চাবুক ধরে, আর কমান্ডমেন্টস সব মুছে গেছে। কিন্তু একটিই বাক্য বাকি, অল অ্যানিমালস আর ইকুয়াল বাট সাম অ্যানিমালস আর মোর ইকুয়াল দ্যান আদার্স। এই লাইনটা অরওয়েলের সবচেয়ে নির্মম বাক্য, কারণ এটি মিথ্যা নয়, এটা স্বীকারোক্তি। এখন মানুষ আর শূকরের মধ্যে কোনো পার্থক্য নেই। পশুরা জানালার বাইরে দাঁড়িয়ে দেখে মানুষ ও শূকর একসাথে খাচ্ছে, তর্ক করছে, আর তারা বুঝতে পারে না কে মানুষ আর কে শূকর। এই মুহূর্তে অ্যানিমাল ফার্মের গল্প শেষ হয়, কিন্তু এর শিক্ষা শেষ হয় না। অরওয়েল আপনাকে কোনো উপদেশ দেন না, তিনি একটি আয়না ধরেন। এই অধ্যায়ের মূল শিক্ষা হলো বিপ্লব ব্যর্থ হয় যখন মানুষ ক্ষমতাকে প্রশ্ন করা বন্ধ করে, যখন স্মৃতি মুছে যায়, আর যখন ভাষা সত্যের জায়গা নেয়। এই গল্পটা পশুদের নয়, এই গল্পটা আপনার, আমার আর আমাদের সমাজের। কারণ যেখানে ক্ষমতা প্রশ্নহীন, ইতিহাস নিয়ন্ত্রিত আর সমতা শুধু স্লোগান, সেখানেই অ্যানিমাল ফার্ম বারবার জন্ম নেয়। এই উপলব্ধি নিয়েই আমরা পৌঁছাই এই যাত্রার শেষ প্রান্তে। এখন বাকি থাকে শুধু একটি প্রশ্ন, আপনি কি আয়নাটা দেখলেন নাকি গল্প ভেবেই এড়িয়ে যাবেন? ডিয়ার লিসেনার্স, আপনি শুনছিলেন 20 শতকের অন্যতম শক্তিশালী রাজনৈতিক সাহিত্যকর্ম জর্জ অরওয়েলের লেখা অ্যানিমাল ফার্মের সম্পূর্ণ বাংলা অডিও এক্সপ্লেনেশন, শুধুমাত্র কথনিকাতে। আজ আমরা এক দীর্ঘ কিন্তু প্রয়োজনীয় যাত্রা শেষ করলাম। সমতার স্বপ্ন দিয়ে শুরু হওয়া একটি বিপ্লব থেকে ক্ষমতার দখল, ভয়, প্রচারণা এবং মিথ্যার শাসন পর্যন্ত, আর শেষ পর্যন্ত আয়নার সামনে দাঁড়িয়ে থাকা এক নির্মম বাস্তবতা। অ্যানিমাল ফার্ম কোনো পশুর গল্প নয়, এটি কোনো দেশের নামও নেয় না, কিন্তু তবুও এই গল্পটা ভয়ঙ্করভাবে পরিচিত। অরওয়েল আমাদের শেখান, ক্ষমতা একদিনে স্বৈরাচার হয় না, এটি ধীরে ধীরে প্রশ্নকে সরিয়ে দেয়, ভাষাকে বদলায়, স্মৃতিকে দুর্বল করে, আর সত্যকে অসুবিধাজনক করে তোলে। এই বইয়ের সবচেয়ে বড় শিক্ষা হলো, সমস্যা শুধু খারাপ শাসকে নয়, সমস্যা এই সমাজে যেখানে মানুষ প্রশ্ন করা ছেড়ে দেয়। বক্সার এর নিষ্ঠা, স্নোবল এর মুছে যাওয়া নাম, আর শেষের সেই এক লাইন, অল অ্যানিমালস আর ইকুয়াল বাট সাম অ্যানিমালস আর মোর ইকুয়াল দ্যান আদার্স। এগুলো আমাদের সতর্ক করে দেয়, সমতা যদি পাহারায় না থাকে, স্বাধীনতা যদি প্রশ্নে টিকে না থাকে, তবে বিপ্লব নিজেই শৃঙ্খল হয়ে যায়। এই বই আপনাকে হতাশ করার জন্য লেখা হয়নি, এটি আপনাকে সতর্ক করার জন্য। কারণ অরওয়েল বিশ্বাস করতেন, চিন্তাশীল মানুষই স্বৈরাচারের সবচেয়ে বড় শত্রু। যদি এই ভিডিওটি আপনাকে এক মুহূর্তের জন্যও ভাবতে বাধ্য করে, তাহলে এই পাঠ সফল। প্রিয় শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চিন্তাশীল মানুষের সাথে শেয়ার করুন। আরও যুক্তিবাদী সাহিত্যিক বিশ্লেষণের জন্য কথনিকাতে সাবস্ক্রাইব করুন। আপনার একটি মন্তব্য আমাদের জন্য অত্যন্ত মূল্যবান, তাই কমেন্টে অবশ্যই লিখে জানাবেন
অ্যানিমাল ফার্মের কোন চরিত্রটি আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে? আর আপনার মতে স্বৈরাচার সবচেয়ে আগে কোন জায়গাটা দখল করে, ক্ষমতা না মানুষের মন? মনে রাখবেন, স্বাধীনতা কখনো চিরস্থায়ী নয়, এটি প্রতিদিন প্রশ্ন দিয়ে রক্ষা করতে হয়। ধন্যবাদ।